হ্যালো, আসসালামু আলাইকুম। সদ্য বিবাহিত কবিতা বাসর ঘরে চুপচাপ বসে আছে আর বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। ঠিক এমন একটা সময় তার হাজব্যান্ড নিলয় বাসর ঘরে প্রবেশ করে। তারপর দুজন ভালো মন্দ কথা বলতে বলতে কবিতা খিলখিল করে হেসে ওঠে। কবিতার হাসি দেখে নিলয় মুগ্ধ হয়ে যায়, মুগ্ধ হয়ে বলে, বাহ, তুমি তো একদম মিলির মতো হাসো। কবিতার মন খারাপ হয়ে যায়। তো গল্পের এখানে টুইস্ট আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইস্তাতিভা। এই যে আমার নাড়ু কাঠগোলাপের গাছের নিচে বসে আছি। আপনাদের না, নাড়ু হলো ওর গাছে কিন্তু ফুল ফুটেছে। আজকে সুন্দর একটা গল্প শোনাবো, আপনারা মন দিয়ে শুনবেন। আমি জানি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো যেখান থেকে শুরু করলাম, যে কবিতা যখন মিলির কথা শুনলো তার মন খারাপ হয়ে গেল। পরক্ষণে আবার সে জিনিসটা মানিয়ে নিয়ে ব্যাস হাজব্যান্ডের সাথে কথাবার্তা, তাদের প্রথম বাসর ঘর তারা পালন করে। তো যাই হোক, বিয়ের পরের দিন রান্নাঘরে গেছে, সেখানেও তার শাশুড়ি বলল, বাহ বৌমা, তুমি তো একদম মিলির মতো। তোমার হাঁটার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল, সব কিছু মিলির মতো। তো সব কাজে, রান্না সে শখ করে তার শাশুড়ির জন্য, হাজব্যান্ডের জন্য একটা রান্না করেছে। সে রান্নাটা খেয়ে খেয়ে তারা বলে যে ঠিক মিলির মতো রান্নাটা। তো এই যে তুলনা করা, তখন এই তুলনা করাটা হচ্ছে মিলির খুব, মানে কবিতার খুব খারাপ লাগতো। এখন আমি আপনাদেরকে বলি মিলি হচ্ছে কবিতার আপন বড় বোন, যে বিয়ের ঠিক 2 মাস পরেই হঠাৎ মারা যায়। তো তার মারা যাওয়ার পর, যেহেতু নিলয় সব দিক থেকে পারফেক্ট একটা ছেলে ছিল, তো কবিতার বাবা মা ডিসিশন নেয় যে তাদের, কবিতার বাবা মা এবং নিলয়ের মা মিলেই এই নিলয় আর কবিতার বিয়েটা ঠিক করে। আর কবিতা বিয়েতে আপত্তি করেনি, কারণ তার বোনেরও তো সংসার। তো সে বাবা মার আর বাবা মার বাধ্য হচ্ছে কন্যা ছিল। যাই হোক, বিয়ের পর তার প্রথম দিকে এই জিনিসগুলো, ব্যাপারগুলো খুব খারাপ লাগতো। এই যে কম্পেয়ার করা খারাপ লাগতো। তখন সে মনে মনে ডিসিশন নিল যে মিলির কোনো স্মৃতি সে এই বাসায় রাখবে না। তারপর ঘরের পর্দা থেকে শুরু করে সব কিছু সে চেঞ্জ করে ফেললো। অবশ্যই চেঞ্জ করার আগে তার হাজব্যান্ডকে সে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, তুমি বর্তমানকে ভালোবাসো নাকি অতীতকে? তো তার হাজব্যান্ড বলছে, আমি বাস্তববাদী ছেলে, আমি বর্তমানকে ভালোবাসি, কারণ বর্তমান নিয়েই আমাকে চলতে হবে। তো এই কথা শোনার পর সে কনফার্ম হলো যে তার বোনের স্মৃতিগুলো সরিয়ে ফেললে তার হাজব্যান্ড কিছু মনে করবে না। তো সে মিলির, কবিতাদের বেডরুমে রাখা মিলির একটা বড় ছবি ছিল, সেটা সরিয়ে ফেলে। তারপর সব কিছু, ঘরের পর্দা, ঘর সাজানোর স্টাইল, সব কিছু সে চেঞ্জ করে ফেলে। তো এক এইভাবে চলছে দিন, আর মিলির কথা কেউ বলে না। কিন্তু কবিতা আত্মগ্লানিতে ভোগে যে তাকে, তারই বড় বোনকে, সব যে মানুষটার কথা দিনে 100 বার হলেও সবাই বলতো, এখন আর তার কথা কেউ বলে না। এই জিনিসটা, মানে কবিতার মনে হয় যে তার কারণে হয়তো মিলির কথা, মিলিকে সবাই ভুলে গেছে। তখন সে এই আত্মগ্লানি থেকে, সে ডিপ্রেশনে পেশেন্ট। সে একদিন ছাদে যে রং ডিসিশন নিচ্ছিল, হঠাৎ সেখানে তার হাজব্যান্ড চলে আসাতে তার হাজব্যান্ড অবাক হয়ে যায় যে সে কেন এই কাজ করছিল। ফেসবুকের কিছু ইয়ার কারণে আমি বললাম না, যে আপনারা বুঝে নিন কি করতে গিয়েছিল। তখন হচ্ছে তার হাজব্যান্ড বলে যে, তুমি কেন এইরকম একটা ডিসিশন নিলা? তখন সে বলে যে, মানুষ আসলে অতীত ভুলে যায়। হঠাৎ আমিও যদি অতীত হয়ে যাই, এই যে আমি এত সুন্দর করে সংসার সাজাই, সংসার গুছিয়ে রাখি, তো আমাকে তো তোমরা এভাবে ভুলে যাবা, এইটা আমি মেনে নিতে পারছি না। তখন তার হাজব্যান্ড হচ্ছে, তোমরা সবাই মিলিয়ে আপুকে ভুলে গেছো, তোমরা তো আমাকেও ভুলে যাবা। তখন তার হাজব্যান্ড তাকে, তার কাছে তাকে সরি বলে, তাকে শান্ত করে।
এবং তারপরে তার মিলির অনেক স্মৃতি ঘরে থাকে। গল্পটার সমাপ্তি এখানে, কিন্তু এখানে আমি আমার জীবনের একটা অংশ তুলে ধরি। সেটা হচ্ছে আমার বাসায় এই গাছটা দেখছেন, এই লতা গাছটা, এই লতানো গাছটা, এই যে এই লতানো গাছটা আমার হাজবেন্ডের প্রথম স্ত্রী রিপা আপুর লাগানো। এই বেলকুনিতে, আমার এই বেলকুনিতে তার লাগানো কয়েকটা গাছ আছে, যেটা উনি বহু বছর আগে আল্লাহ পাকের কাছে চলে গেছেন, কিন্তু স্মৃতিগুলো আমি রেখে দিয়েছি পরম যত্নে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।